আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্লাবন, পড়ালেখা করছি বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটিতে, ডিপার্টমেন্ট অফ এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং, AME অ্যারোস্পেস। তো আজকের এই ভিডিওটা মূলত আমাদের ফিজিক্স ফার্স্ট পার্টের 4th চ্যাপ্টার নিউটনিয়ান মেকানিক্স বা নিউটনিয়ান বলবিদ্যার একটা গুরুত্বপূর্ণ টপিক, যে টপিকটা সবাই ভয় পায়, স্কিপ করে, ফ্রিকশন বা ঘর্ষণের। তো ঘর্ষণের আমরা বেশ কয়েকটা কেস, 5টা বা 6টা কেস দেখবো আজকে, যেটা তোমাকে একাডেমিক থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত প্রত্যেকটাতেই হেল্প করবে। সো চলো আগে শুরু করার আগে কিছু কথা বলি যে ঘর্ষণ ব্যাপারটা কি। এটা একটা রাস্তা আছে, মনে করো রাস্তার উপর একটা গাড়ি, এটা এই বরাবর এফ পরিমাণ বল প্রয়োগে টানা হচ্ছে সামনের দিকে। এই গাড়িটাকে এফ পরিমাণ বল প্রয়োগ করে সামনের দিকে টানা হচ্ছে এই রোডের উপর। তো এটা তার গতির দিক, তার গতির ডিরেকশন এই দিকে সামনের দিকে। তার মানে তার গতির ডিরেকশনকে যদি আমি রেড কালার দিয়ে হাইলাইট করে দেই, তার গতির ডিরেকশন এইদিকে সামনের দিকে। এবং ঘর্ষণ কি? গতির বিপরীতে কাজ করে। ঘর্ষণ হচ্ছে গতির বিপরীতে কাজ করে। তাহলে ঘর্ষণ বল যেটা পাবো, সেই ঘর্ষণ বলের ডিরেকশন হবে এই দিকে, সবুজ কালার দিয়ে আমি যেটা দেখাচ্ছি। এইদিকে যদি তার গতি হয় বা এইদিকে যদি হয় মোশন, তাহলে এইদিকে হবে ফ্রিকশন। মোশন মানে গতি, এন্ড ফ্রিকশন মানে হচ্ছে ঘর্ষণ। তার মানে মোশন যেদিকে, ফ্রিকশন তার বিপরীত দিকে। এটা নিউটনের থার্ড সূত্র যেরকম হয়, যে এটা যদি হয় ক্রিয়া বল, মনে করো এটা হবে প্রতিক্রিয়া। এটা ক্রিয়া, এটা প্রতিক্রিয়া, এবং এই দুইটার মধ্যবর্তী কোণ, অ্যাঙ্গেল বিটুইন মোশন এন্ড ফ্রিকশন 180 ডিগ্রি। মানে ঘর্ষণ এবং গতির মধ্যে কোণ 180 ডিগ্রি বিপরীত, মানে তারা বিপরীতমুখী হয়। যদিও সমান হবে না, কারণ ঘর্ষণ আর গতি যদি একই হয় তাহলে তো বস্তুটা স্থির থাকবে। তার মানে ঘর্ষণ গতির বিপরীতে কাজ করে এবং 180 ডিগ্রি করে কাজ করে। তো চলো আমরা ঘর্ষণের সবগুলো কেস নিয়ে কথা বলবো আজকে। ফার্স্ট অফ অল কেস ওয়ান। এবং এই ঘর্ষণ পড়তে গেলে আমাদের কয়েকটা জিনিস লাগে, সেটা হচ্ছে অভিলম্বিক প্রতিক্রিয়া বল জানা লাগবে, ঘর্ষণ সহগ জানা লাগবে, এবং আরো অনেক কিছুই জানতে হবে। তো শুরু করলেই ইনশাআল্লাহ সবকিছু বলবো। তার আগে আগে বলে নিই যে একটা বস্তু এই জায়গায় আছে, বস্তুর ওজন তো খাড়া নিচের দিকে mg কাজ করতেছে, তাহলে তার অভিলম্বিক প্রতিক্রিয়া বল কোনটা? ওজনের বিপরীতে অভিলম্বিক প্রতিক্রিয়া বলকে আমি আর দ্বারা ডিফাইন করছি। এবং যদি বস্তুটা এখানে স্থির থাকে, একটা বস্তু যদি এখানে দাঁড়ায় থাকে ওই তলের উপরে, তাহলে অবভিয়াসলি আর এবং mg সমান হবে। যদি আর বড় হইতো mg থেকে, তাহলে বস্তুটা উপরের দিকে উঠে যেত। আবার যদি mg বড় হইতো আর এর থেকে, তাহলে বস্তুটা নিচের দিকে নেমে যাইতো। কিন্তু যেহেতু বস্তুটা স্থির আছে, তার মানে আর ইকুয়াল mg, অর্থাৎ তার ওজন এবং অভিলম্বিক প্রতিক্রিয়া বল সমান। দেখো এইখানে একটা বস্তু আমার হাতের উপর, যদি মনে করো হাতটা একটা তল, এই হাতের উপরে এই ডাস্টারটা আছে। তো ডাস্টারের যে ওজনটা, সেই ওজন ধরো আমি এই মার্কার দিয়ে বুঝলাম ওজন, এই খাড়া নিচের দিকে কাজ করতেছে, এই বরাবর ওজন কাজ করতেছে। এবং ডাস্টারের যেটা অভিলম্বিক প্রতিক্রিয়া বল, এটা যদি ক্রিয়া বল হয়, এটা হচ্ছে প্রতিক্রিয়া বল। এই প্রতিক্রিয়া বলটা কাজ করতেছে উপরের দিকে, দ্যাটস ওয়াই ডাস্টারটা এখানে স্থির আছে এবং দুটাই সমান। এখন ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল, ক্রিয়া বল ওজন, প্রতিক্রিয়া বল আর। তার মানে অ্যাঙ্গেল বিটুইন অভিলম্বিক প্রতিক্রিয়া বল এবং ওজন অলওয়েজ 180 ডিগ্রি। অভিলম্বিক প্রতিক্রিয়া বল এবং ওজনের মধ্যবর্তী কোণ সবসময় 180 ডিগ্রি হয়, ঠিক আছে? এবং এই অভিলম্বিক প্রতিক্রিয়া বলটা তলের সাথে, দেখো এটা যদি তল হয়, এই তলের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ওজনও 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সমকোণ, লম্ব বরাবর, ওই জন্যই অভিলম্বিক প্রতিক্রিয়া বল। তো এটা আমরা বুঝছি যে ওজন হচ্ছে ক্রিয়া বল এবং এটার প্রতিক্রিয়া হিসেবে অভিলম্বিক এটা প্রতিক্রিয়া বল পাই, যে দুটার মধ্যবর্তী কোণ, ওজন এবং অভিলম্বিক প্রতিক্রিয়া বলের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হয়ে থাকে, এবং অভিলম্বিক প্রতিক্রিয়া বল এবং ওজন সমান হয়ে থাকে। তো চলো আমরা শুরু করি। কেস ওয়ান লিখবো। কেস ওয়ান, আমরা ঘর্ষণের A to Z পড়বো আজকে। একাডেমিক থেকে অ্যাডমিশন যা যা লাগে সবই করবো ইনশাল্লাহ, এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে সবকিছু। কেস ওয়ান, একটা তলের উপর একটা বস্তু আছে। এটা একটা তল, এখানে একটা বস্তু আছে। বস্তুর ওজন কাজ করছে নিচের দিকে mg, আর বস্তুর অভিলম্বিক প্রতিক্রিয়া বল আর, ওজনের সাথে 180 ডিগ্রি কোণ করে তলের সাথে লম্ব বরাবর। আচ্ছা, এইটুক তো ক্লিয়ার বেসিক থেকে। এখন আমি বললাম
এই যে বল বস্তুটা আছে, বস্তুটাকে এই বরাবর আমি টানতেছি, এই বরাবর আমি বস্তুটাকে টানতেছি। আচ্ছা, ভালো কথা। এই বরাবর আমি এফ পরিমাণ বল প্রয়োগ করে বস্তুটাকে টানতেছি। এদিকে যদি তার মোশন হয়, যদি গতির দিক এদিকে হয়, তাহলে অবভিয়াসলি বিপরীত দিকে ঘর্ষণ বল হবে। ঘর্ষণ বলটা কি? গতীয় ঘর্ষণ বল এফ কে দ্বারা ডিফাইন করলাম। এখন আসো, হোয়াট ইজ এফ কে এন্ড হোয়াট ইজ এফ এস। হ্যাঁ, লিখো গতি ঘর্ষণ বল। গতীয় ঘর্ষণ বল আর স্থিতি ঘর্ষণ বল। স্থিতি ঘর্ষণ বল। গতীয় ঘর্ষণ বলকে আমরা এফ কে দ্বারা ডিফাইন করি, আর গতীয় ঘর্ষণ স্থিতি ঘর্ষণ বলকে এফ এস দ্বারা ডিফাইন করি। তাহলে এফ কে ইকুয়াল মিউ কে ইন্টু আর, আর এফ এস ইকুয়াল মিউ এস ইন্টু আর, যেখানে আর মানে হচ্ছে অভিলম্বিক প্রতিক্রিয়া বল। মিউ কে ব্যাপারটা কি আর মিউ এস ব্যাপারটা কি? মিউ কে হচ্ছে গতি ঘর্ষণ সহগ, গতি ঘর্ষণ সহগ, আর মিউ এস যেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ সহগ, স্থিতি ঘর্ষণ সহগ। তাহলে গতি ঘর্ষণ বল এফ কে ইকুয়াল মিউ কে ইন্টু আর, স্থিতি ঘর্ষণ বল এফ এস ইকুয়াল মিউ এস ইন্টু আর, যেখানে আর হচ্ছে অভিলম্বিক প্রতিক্রিয়া বল, মিউ কে হচ্ছে গতি ঘর্ষণ সহগ, মিউ এস হচ্ছে স্থিতি ঘর্ষণ সহগ। এখন এই যে স্থিতি ঘর্ষণ বল, কোন বস্তু স্থির থাকলে তার যে ঘর্ষণ বল, বলতে কোন বস্তুকে যদি গতিশীল করতে চাও, তুমি এফ বলে টানতেছো। আচ্ছা, তিনটা কন্ডিশন বলবো, কন্ডিশন নাম্বার, আমরা কয়েকটা কন্ডিশন পড়বো। একটা বস্তু স্থির আছে, তুমি তাকে একটা বল প্রয়োগে টানতেছো। একটা বস্তু স্থির আছে, তুমি তাকে বল প্রয়োগে টানতেছো। এক নাম্বার, তুমি যে বলে টানতেছো সেটা যদি এফ হয় এবং সেটা থেকে বস্তুটার স্থিতি ঘর্ষণ বল এফ এস যদি বড় হয়, তুমি যে বলে টানতেছো সেটা হচ্ছে এফ, বস্তুটা যে স্থিতি ঘর্ষণ বল সেটা যদি এফ এস, এবং এফ এস যদি বড় হয়, তাহলে বস্তুটা স্থির থাকবে। তাহলে কি থাকবে? বস্তুটা স্থির থাকবে, স্থির থাকবে। কারণ কি, এই পরিমাণ বল নিয়ে সে স্থির আছে। এফ এস স্থিতি ঘর্ষণ বলটা হচ্ছে এই পরিমাণ বল নিয়ে এই বস্তুটা স্থির আছে। তুমি যদি তার থেকে কম বল দাও, তার মানে ওই বস্তু জীবনেও নড়বে না, ওখান থেকে তার কোনো গতি হবে না। সেকেন্ড কন্ডিশন, তুমি যে পরিমাণ বল দিয়ে টানতেছো এফ, সেটা যদি স্থিতি ঘর্ষণ বল এফ এস এর সমান হয়, তুমি যে পরিমাণ বল দিয়ে টানতেছো সেটা এফ, এবং বস্তুটা যে পরিমাণ বল নিয়ে বসে আছে, স্থির আছে, সেটা যদি এফ এস হয় এবং যদি সমান হয়, মানে প্রযুক্ত বল এবং স্থিতি ঘর্ষণ বল যদি সমান হয়, তাহলে বস্তুটা স্থির থাকবে, বাট গতিশীল হওয়ার উপক্রম হবে। স্থির থাকবে বাট গতিশীল হওয়ার উপক্রম হবে। বস্তুটা স্থির থাকবে বাট গতিশীল হবে এমন ভাব, এর থেকে 0.1 নিউটন বল বেশি দিলেও বস্তুটা গতিশীল হয়ে যাবে। এই কন্ডিশনে এসে বস্তুটা যদি তোমার প্রযুক্ত বল এবং স্থিতি ঘর্ষণ বল সমান হয়, তাহলে বস্তুটা স্থির বাট গতিশীল হওয়ার উপক্রম হবে। থার্ড কন্ডিশন, যদি এমন হয় যে তুমি যে বলে টানতেছো সেটা এফ, এবং এটা যদি স্থিতি ঘর্ষণ বল মানে বস্তুটা যে বল নিয়ে বসে আছে সেটার থেকে বড় হয়, তার মানে তুমি বেশি জোরে টানতেছো, দ্যাটস ওয়াই বস্তুটা গতিশীল হবে। দেখো বুঝছো কিনা? স্থিতি ঘর্ষণ বল হচ্ছে বস্তুর স্থিতি আছে যেই বল নিয়ে, সেই বলের থেকে কম বল যদি দাও স্থির থাকবে। ওই বল যে পরিমাণ বল নিয়ে বসে আছে সম পরিমাণ বল দিলে বস্তুটা স্থির বাট গতিশীল হওয়ার উপক্রম, আর যদি তার থেকে বেশি বল দাও তাহলে সেই বস্তুটা গতিশীল হবে। সো এই দুটা সূত্র, এফ এস ইকুয়াল মিউ কে, এফ কে ইকুয়াল মিউ কে ইন্টু আর, এফ এস ইকুয়াল মিউ এস ইন্টু আর, যেখানে আর হচ্ছে অভিলম্বিক প্রতিক্রিয়া বল। এখন এই কেসে কয়েকটা সূত্র লেখো, মানে এই কেস থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এই কেস থেকে দেখতে পাচ্ছি চিরন্তন সত্য, তার অভিলম্বিক প্রতিক্রিয়া বল ওজনের সমান, এবং যেই বলের কারণে বস্তুটা সামনের দিকে আগায় যাবে সেই বলটা কি? এফ। তুমি এফ দিয়ে টানতেছো, এই এফ এর কারণে যে বস্তুটা সামনের দিকে আগায় যাবে, তার মানে তার যে বলের কারণে গতি সৃষ্টি হবে এফ, আমি বললাম যে এফ গতি। আচ্ছা, গতি সৃষ্টিকারী বল কোনটা? গতি সৃষ্টিকারী বল হচ্ছে এই বলটা, এই বলটার কারণে বস্তুটা সামনের দিকে আগায় যাবে।
তাহলে গতি সৃষ্টিকারী বল হচ্ছে F। দেখো বুঝছো কিনা? তার মানে বস্তুটা যে ওখানে স্থির আছে, ওই বস্তুটার ক্ষেত্রে তুমি যে বলে টানতেছো সেটা হচ্ছে বড় হাতের F। যখন তুমি এই বলে টানতেছো F বল, এবং এই গতি সৃষ্টি যদি হয় F এর দিকে, নিশ্চয়ই এইদিকে একটা ত্বরণ থাকবে, অ্যাসিলারেশন A বলতে পারি। তার মানে তার ত্বরণ গতির ডিরেকশন যেদিকে, ত্বরণের ডিরেকশন সেম দিকে। তার মানে গতি সৃষ্টিকারী বল হচ্ছে F। কেস 1, এটা ছিল কেস 1। 1 নম্বর মামলা আমাদের শেষ, একবারই সরল সাধারণ মামলা। এখান থেকে কোশ্চেন সাধারণত আসে না, মানে এই কেস থেকে কোশ্চেন সাধারণত আসে না। এরপরে আমরা সেকেন্ড কেস শুরু করি। এই জিনিসগুলো তো আশা করি বুঝছো। এবার আসো আমরা কেস 2 তে যাই। এবার কেস 2, 2 নম্বর কেস। বস্তুটাকে তুমি টানছো কি এইভাবে, এই এই 1 নম্বর কেসে বস্তুটাকে তুমি তলের সাথে সমান্তরালে টানছো। এবার তুমি আর তলের সাথে সমান্তরালে টানবা না। এবার বস্তুটা এখানেই আছে, বস্তুটার ওজন নিচের দিকে কাজ করতেছে mg, অভিলম্বিক প্রতিক্রিয়া বল আর এদিকে কাজ করতেছে, এটাও ঠিক আছে। বাট বস্তুটাকে না, এটা যদি তল হয়, তলের সমান্তরাল, এটা চিন্তা করো এই বরাবর, তুমি এবার এই দিক দিয়ে টানতেছো এফ বলতে তলের সাথে একটা কোণ উৎপন্ন করতেছো, থেটা কোণ। এবার তুমি বস্তুটাকে থেটা কোণে টানতেছো। তাহলে দেখো তো, তুমি যদি ওকে থেটা কোণে টানো, তার ঘর্ষণ বল নিশ্চয়ই এইদিকে হবে, এইদিকে এফ কে ঘর্ষণ বল। এটা ছোট হাতের এফ যেহেতু লিখছি আগে, এখানেও ছোট হাতের এফ লিখি, এফ কে ঘর্ষণ বল। তুমি যদি, আচ্ছা এটাকে আমি এইভাবে লিখি, এটা যদি এফ হয়, তুমি এই দিক দিয়ে তলের সাথে থেটা কোণ করে বস্তুটাকে এফ পরিমাণ বল দিয়ে টানতেছো, তার মানে এই এফ এর আমি দুইটা উপাংশ নিতে পারি না, আনুভূমিক উপাংশ আর উলম্ব উপাংশ। নিলাম, আনুভূমিক বরাবর তার উপাংশ হচ্ছে এফ কস থেটা, আর উলম্ব বরাবর উপাংশ হচ্ছে এফ সাইন থেটা। কথা কি বুঝছো? আনুভূমিক বরাবর উপাংশ এফ কস থেটা, উলম্ব বরাবর উপাংশ এফ সাইন থেটা। এবং বস্তুটার যে সামনের দিকে অগ্রসর হবে, সেটা কোন দিকে অগ্রসর হবে, তার ত্বরণ কোন দিকে হবে? নিশ্চয়ই এই দিকে তার ত্বরণ হবে। কারণ একটা বস্তু আছে এখানে এভাবে, তুমি তাকে এইখানে একটা রশি লাগাই এভাবে টানতেছো, এখানে একটা রশি লাগাইছো ধরে এই দিক দিয়ে টানতেছো, তার মানে কি বস্তুটা তো এই দিকে যাবে না, বস্তুটা তো সামনের দিকে যাবে। গুণ টানা নৌকার ক্ষেত্রে পড়ছি আমরা ভেক্টরে, বস্তুটাকে যদি যখন তুমি থিটা করে টানতেছো তখন তো বস্তুটা সামনের দিকে যাবে, তাহলে তার নিশ্চয়ই ত্বরণের ডিরেকশন এইদিকে হবে। এখন আসো এখান থেকে কিছু লেখা যায়। অভিলম্বিক প্রতিক্রিয়া বল দেখো তো কিরকম হয়। দেখো এই দিক বরাবর দুইটা বল আছে, এইটা তো বস্তুটা তো উপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না, তলের উপরে আছে, তার মানে কি এইদিকে লব্ধি বল আর এইদিকে লব্ধি বল সমান। তার মানে আর প্লাস এফ সাইন থেটা ইকুয়াল তার ওজন mg, বা অভিলম্বিক প্রতিক্রিয়া বল আর ইকুয়াল mg মাইনাস এফ সাইন থেটা। এটা হচ্ছে আমরা অভিলম্বিক প্রতিক্রিয়া বল পাইছি, আর ইকুয়াল mg মাইনাস এফ সাইন থেটা। সমস্যা নেই। নেক্সট, তার যে গতি সৃষ্টি হচ্ছে সেটা কোন বলের কারণে গতি সৃষ্টি হচ্ছে? দেখো তো, এদিক যদি তার এ ত্বরণ হয়, তাহলে সে যে বলের কারণে গতিপ্রাপ্ত হচ্ছে, তার গতির জন্য দায়ী বলটা হচ্ছে কি এইটা বল নাকি এইটা বল? তার তো গতি এই বরাবর, তার মানে তার গতি সৃষ্টিকারী বল হচ্ছে এফ কস থেটা। তার গতি সৃষ্টিকারী বল হচ্ছে এফ কস থেটা। বলি আমি যে কেসগুলো দেখাবো এখান থেকে সিকিউ আসতে পারে, এমসিকিউ আসতে পারে, যতগুলো কেস দেখাবো যেটাই আসুক, সিকিউ আসুক আর এমসিকিউ আসুক, তোমাকে এই ফিগার গুলো আগে আর্ট করতে হবে। ঘর্ষণের বল, ঘর্ষণের ম্যাথ পারার পূর্ব শর্ত হচ্ছে ঘর্ষণের ফিগার ড্র করা। তুমি যদি ফিগার ঠিক মতো আর্ট করতে পারো, এগুলো উপাংশগুলো লিখতে পারো, তাহলে তুমি দেখতে পারবা। যদি বস্তুটা এখানে স্থির থাকতো, তার মানে কি এ নাই, এ না থাকলে কি এফ কস থেটা আর এফ কে দুটো সমান ছিল। আচ্ছা, এক্ষেত্রে এই যে এখান থেকে এই সূত্রগুলো লেখা যায়, লব্ধি সূত্র, যে আর সাইন থেটা আর আর এফ সাইন থেটা একদিকে কাজ করতেছে, এমজি আরেক দিকে কাজ করতেছে, এই দুইটা আর এটা পরস্পর সমান, মানে এই দুইটা যোগফল আর এটা পরস্পর সমান, দ্যাটস ওয়াই বস্তুটা এখানে স্থির আছে, মানে উপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না, তলের উপরে আছে। তার মানে কি আর প্লাস এফ সাইন থিটা যা হবে এমজি একাই তাই হবে। এখান থেকে তুমি আনুভূমিক প্রতিক্রিয়া বল আর এর মান লিখতে পারো।
বুঝতে পারছো? আবার ঘর্ষণ বল এখান থেকে বের করা যাবে কিনা? আচ্ছা, ঘর্ষণ বল বের করা যাবে কিনা দেখো তো। আচ্ছা, এইখানে আগে দেখো ঘর্ষণ বল বের করা যাবে কিনা। ঘর্ষণ বল এফ কে ইকুয়াল কি জানি, মিউ কে ইন্টু আর। আর মানে তো আর, আর এর জায়গায় আমরা কি লিখতে পারি, মিউ কে আর ইকুয়াল এমজি। ঘর্ষণ বল এফ কে ইকুয়াল মিউ কে ইন্টু এমজিও হতে পারে, আরও হতে পারে। কোনটা সূত্র ইউজ করবো সেটা ডিফাইন করবে তোমার কোশ্চেনে কোন ধরনের ডেটা দেওয়া আছে। যদি ভর দেওয়া থাকে তাহলে এটা ইউজ করবো, আর যদি প্রতিক্রিয়া বলটাই দেওয়া থাকে তাহলে এটা ইউজ করবো। এখানে ঘর্ষণ বল কিরকম হবে, এফ কে ইকুয়াল আমরা কি জানি, মিউ কে ইন্টু আর। আচ্ছা, বা মিউ কে, আর মানে কি বাবা, আর মানে কি এমজি মাইনাস এফ সাইন থিটা, এমজি মাইনাস এফ সাইন থিটা, এফ কে। দেখো ঘর্ষণ বল নির্ণয় করতে পারবা কিনা এখান থেকে, এফ সাইন থিটা। আবার দেখো সূত্রর ভাই অভাব নাই, তুমি সূত্রকে তোমাকে বানাই নিতে হবে। দেখো এই এফ ইকুয়াল তুমি কি এম এ লিখতে পারো, ফাদার ইকুয়াল মাদার, নিউটনের সেকেন্ড ল, এফ ইকুয়াল এম এ। যদি ত্বরণ দেওয়া থাকে তাহলে এখান থেকে তুমি ত্বরণের মান নির্ণয় করতে পারবা। আবার এখানে যদি তোমাকে ত্বরণ বের করতে বলে তাহলে তুমি এই এফ এর জায়গায় এম এ লিখে এ এর মান বের করতে পারবা ক্যালকুলেটরে বসায়। সো এইটা ছিল ঘর্ষণ বল, তোমাকে সূত্র বানিয়ে নিতে হবে। এই এফ এর জায়গায় চাইলে তুমি এম এ লিখতে পারো। যা হোক, নেক্সট আসো কেস 3। কেস 1, কেস 2, এবারে লিখবো কেস 3। কেস 3, কেস 3 যখন লিখবা তখন তুমি এই তলের উপর বস্তুটা আছে, এটা সত্য কথা। এইবারও ওই তলের উপরেই বস্তুটা আছে, এটার ওজন নিচের দিকে কাজ করছে এমজি, আণবিক প্রতিক্রিয়া বল উপরের দিকে আর। এইবার আর তুই বস্তুটাকে থিটা কোণে টানতেছ না, মনে করো এটা তল, তলের সমান্তরালে একটা তল কল্পনা করলাম। এবার আর তুমি বস্তুটাকে থিটা কোণে টানতেছ না, এবার তুমি বস্তুটাকে থিটা কোণে ঠেলতেছো, এই বরাবর এফ দিচ্ছ। এবার তুমি বস্তুটাকে টানতেছো না, এবার কি করতেছো, ঠেলতেছো। বস্তুটাকে তুমি থিটা কোণে ঠেলতেছো। যদি তুমি বস্তুটাকে থিটা কোণে ঠেলে থাকো তাহলে দেখো তো ওই বলটাকে এদিক দিয়ে নেওয়া যাবে না, এটা এফ বলা যাবে কিনা। যখন তুমি বস্তুটাকে থিটা কোণে ঠেলতেছো, ওই কোণটা যদি থিটা হয়, ওই কোণটা যদি থিটা হয় তাহলে কি আমি বলতে পারি এই কোণটাও থিটা, এই কোণটাও থিটা। এই কোণটা যদি থিটা হয় তাহলে আমি এই থিটা দুটো উপাংশ নিতে পারি, এফ এর এই বলের দুটো উপাংশ নিতে পারি। এই বরাবর একটা এফ কস থিটা এবং এই বরাবর এফ সাইন থিটা, দুটো উপাংশ। বোঝা যাচ্ছে? এই বরাবর এফ কস থিটা, এই বরাবর এফ সাইন থিটা। এখন তুমি বস্তুটাকে যখন ঠেলতেছো তখন এখানে কি হবে, বস্তুটা তো সামনের দিকে আগায় যাবে, তার মানে বস্তুটার ত্বরণ হবে এই দিকে, এবং তার মানে বস্তুটা ওইদিকে আগায় যাবে। যদি বস্তুটা ওইদিকে আগায় যায় তাহলে বস্তুটার ঘর্ষণ কোন দিকে হবে, ওইদিকে যদি গতির দিক হয় তাহলে এইদিকে হবে ফ্রিকশনের দিক, তার মানে বস্তুটার ঘর্ষণ হবে এই দিকে, ঘর্ষণ বল কাজ করবে এইদিকে। বুঝতে পেরেছো? দেখো বস্তুটাকে তুমি থিটা কোণে ঠেলতেছো, থিটা এই যে এটা যদি থিটা কোণে ঠেলো, এই কোণটা থিটা হলে এই কোণটা থিটা, থিটা দুটো উপাংশ এফ কস থিটা এফ সাইন থিটা, ওজন নিচের দিকে কাজ করতেছে, অভিযোজিত প্রতিক্রিয়া বলতে লম্ব বরাবর, গতির ডিরেকশন এদিকে হলে ফ্রিকশনের ডিরেকশন তার বিপরীত দিকে। এখন এখানে দেখো সূত্র আমি লিখবো এখান থেকে, এই কেস 3 তে কি কি লিখতে পারি দেখো তো। ফার্স্টে এটা এই দুইটা ওজন আর এই অভিযোজিত প্রতিক্রিয়া বলের তো লব্ধি 0, বস্তুটা যেহেতু স্থির আছে, তার মানে আমি বলতে পারি আর ইকুয়াল, এদিকে কয়টা বল কাজ করতেছে, দুইটা, একটা ওজন বল আর একটা এফ সাইন থিটা, এমজি প্লাস এফ সাইন থিটা বলা যাবে, কোনো সমস্যা নাই। আর ইকুয়াল এমজি প্লাস এফ সাইন থিটা। আচ্ছা, এক্ষেত্রে তুমি বলো বস্তুটা যে গতিপ্রাপ্ত হচ্ছে সে কোন বলের দিকে গতিপ্রাপ্ত হচ্ছে এবং কোন বলটার জন্য গতিপ্রাপ্ত হচ্ছে, এফ কস থিটা, ডিরেকশন যেহেতু ওইদিকে, গতি বস্তুটা তো ওইদিকে যাবে, তার মানে তার গতির জন্য দায়ী বল এফ, গতি গতি সৃষ্টিকারী বল বা গতির ডিরেকশনের বল যেদিকে তার গতি হচ্ছে সেই বলটা এফ কস থিটা,
cos থিটা। আবার ঘর্ষণ বলের কথা যদি চিন্তা করো, ঘর্ষণ বল কি, এফ কে ইকুয়াল মিউ কে ইন্টু আর, মিউ কে আর এর জায়গায় কি লিখতে পারি বলতো, এম জি প্লাস এফ সাইন থিটা। এটা হচ্ছে ঘর্ষণ বল, বুঝছো? এটা হচ্ছে ঘর্ষণ বলের রাশিমালা। দেখো তো বুঝছো কিনা, কেস 3 টা কি আমরা বুঝলাম? কেস 2 আর কেস 3 প্রায় সমান। কেস 2 তে আমরা থিটা কোণে টানতেছিলাম, আর কেস 3 তে আমরা থিটা কোণে আর টানি নাই, আমরা থিটা কোণে ঠেলছি। ভেক্টরে পড়ছিলাম না, টানা এবং ঠেলা উপাংশের সাহায্যে। তো যখন বস্তুটাকে থিটা কোণে টানছি তখন ফিগারটা ছিল এরকম, এবং তখন তার ওজন কিরকম ছিল, আর প্লাস এফ সাইন থিটা। এবার তার ওজন হবে এই এমজি ইকুয়াল কি হবে, আর মাইনাস এফ সাইন থিটা হবে। এবার কিন্তু থিটা কোণে ঠেলছি এবং তখন ঘর্ষণ বলটা হবে এরকম। এটা ছিল কেস 3। নেক্সট আসো কেস 4 নিয়ে কথাবার্তা বলি। দেখা যাচ্ছে কিনা? আচ্ছা, কেস 4। কেস 4 এর যে ব্যাপারটা, তুমি এই বস্তুটাকে একটা আলাদা তলের উপর নিয়ে গেছো, নিয়ে যাওয়ার ফলে কি হয়েছে, যে এই এতগুলা কেস দেখছো, এগুলা সব আনুভূমিক তল ছিল। এবার তুমি বল, এবার বস্তুটাকে আনত তলের উপর নিয়ে যাবা। মনে করো এটা একটা আনত তল, তলটা এখানে থিটা কোণ ক্রিয়েট করছে, এই কোণটা থিটা। তলের উপর একটা বস্তু আছে এখানে, বস্তুর যে তলের উপরই থাক, যেখানেই থাক, বস্তুর তো ওজন সব সময় নিচের দিকে, এটা তো কাজ করছে এই দিকে, এটা কি এমজি। ওজনের বিপরীতে কাজ করছে অভিলম্বিক প্রতিক্রিয়া বল আর। তুমি বস্তুটাকে তলের উপর দিয়ে ধরো, মনে করো এইদিকে একটা রশি বেঁধে বস্তুটাকে টানতেছো, রশি বেঁধে বস্তুটাকে এদিকে টানতেছো, এফ পরিমাণ বল দিয়ে টানতেছো, বুঝছো? এফ পরিমাণ বল দিয়ে বস্তুটাকে তুমি টানতেছো। আচ্ছা, আমি কি ঠিক লিখছি? লিখি নাই। এইটার অভিলম্বিক প্রতিক্রিয়া বল তো তলের সাথে লম্ব বরাবর, এই লম্ব বরাবর বল হলে আরটা কাজ করবে এই দিকে, বলের সাথে লম্ব, এটা হচ্ছে আর অভিলম্বিক প্রতিক্রিয়া বল। আচ্ছা, যাই হোক, বস্তুটাকে তুমি ওই দিক দিয়ে টানতেছো। আচ্ছা দেখো তো, ওই কোণটা যদি থেটা হয়, এই কোণটা যদি থেটা হয়, তাহলে আমি কি বলতে পারি না এই কোণটাও থেটা? নিশ্চয়ই, অবভিয়াসলি বলতে পারি। এই কোণটা থেটা হলে এই কোণটাও থেটা হবে। আচ্ছা, থেটা যদি হইলো এই কোণটা, এই ওজন, আচ্ছা এই দিকে যদি এফ হয়, গতি বল যদি ওই দিকে হয়, এই দিক বরাবর তার ঘর্ষণ বল কাজ করবে এফ কে। এইটার ওজনের দুইটা যদি থেটা কোণ উৎপন্ন করছে, দুইটা উপাংশ পাওয়া যাবে। এইদিকে বললাম এম জি কস থেটা, কারণ যেহেতু কোণ উৎপন্ন করছে, আর এটা লম্ব বরাবর এই দিকে কাজ করবে কি এম জি সাইন থেটা। ওইদিকে এম জি কস থেটা, এদিকে এম জি সাইন থেটা, বোঝা যায়? ওইদিকে এম জি কস থেটা, এদিকে এম জি সাইন থেটা। এখন এটার আমি কেসগুলো এই পাশে লিখতেছি। এখানে বলতো অভিলম্বিক প্রতিক্রিয়া বল কত হবে কেস 4 এর জন্য? অভিলম্বিক প্রতিক্রিয়া বল আর আর ইকুয়াল কিরকম হবে? আচ্ছা, এই এফটাকে যেহেতু ওগুলাতে লাল কালার দিয়ে লিখছি, এইদিকেও লাল কালার দিয়ে লিখি। এটা এফ আর এটাকে এফ। তাহলে দেখো এখানে যে আর আছে, সরি, অভিলম্বিক প্রতিক্রিয়া বল, এটা কি এই যে এটার সমান না, বিপরীত দিকে কাজ করতেছে যেহেতু, আর ইকুয়াল এম জি কস থেটা। অভিলম্বিক প্রতিক্রিয়া বল আর ইকুয়াল এম জি কস থেটা। বলটার এইদিকে মানে বস্তুটার এইদিকে ত্বরণ হচ্ছে, তার মানে তার ত্বরণের ডিরেকশন এইদিকে, ইকুয়াল এম জি কস থেটা। এবার আসো, তার যে কারণে, যে বলের কারণে তার গতি সৃষ্টি হচ্ছে, সেটা কি? এফ পরিমাণ বল দিচ্ছ তাই গতি সৃষ্টি হচ্ছে না? তার তো ত্বরণের ডিরেকশন এইদিকে, তার মানে তার মোশন হবে এইদিকে। তার ফলে আমি এখানে লিখতে পারি তার গতি সৃষ্টিকারী বল বা গতির ডিরেকশনের বল এফ গতি, এটা কে সৃষ্টি করতেছে? যেমন এখানে এফ সৃষ্টি করছিল এর গতি, এখানে গতি হয়েছিল কোন দিকে? এফ কস থেটার দিকে। এখানেও গতি হয়েছিল কোন দিকে? এফ কস থেটার দিকে। বাট এখানে বস্তুটাকে যদি তলের উপর দিয়ে এভাবে টানো, তার মানে এর গতি কোন দিকে হবে? এই দিক দিয়েই যাবে, তলের উপর দিয়ে, ওই দিক দিয়ে।
এফ গতি হচ্ছে ক্যাপিটাল এফ। এবং এবং এখানে একটা কথা আছে, ঘর্ষণ বল কিরকম হবে? ঘর্ষণ বল এফ কে ইকুয়াল কি হবে বলো? ঘর্ষণ বল এফ কে, দেখো এখানে একটা সুন্দর জিনিস দেখো, এফ কে ইকুয়াল কত হবে সেটা লেখার আগে আমি আরেকটা জিনিস দেখাই। দেখো তো, এই যে এখানে একটা ত্বরণ পাবা তুমি, বস্তুটা যেহেতু সামনের দিকে অগ্রসর হবে, তার মানে এখানে একটা, এই যে বল 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 দিয়ে তুমি টানতেছো, সেই বল থেকে এই দুইটা বল বিয়োগ করলে, বলতে এই এই লাইন বরাবর যে তিনটা বল কাজ করতেছে বিপরীত দিকে, এইগুলো লব্ধি করলে তুমি একটা বল পাবা। তার মানে তুমি বলতে পারো সাম অফ এফ ইকুয়াল, তুমি যে বল দিচ্ছ সেই বল থেকে বিয়োগ হবে, কি কি বিয়োগ হবে? এর বিপরীতে যে দুইটা বল কাজ করতেছে, এফ কে প্লাস এম জি সাইন থিটা, এরকম হবে না? বুঝছো? এটা হচ্ছে তোমার টোটাল, মানে যেই বলে বস্তুটা আগায় যাবে সেই বলটা হচ্ছে, তুমি যে প্রযুক্ত বল দিবা সেই বল থেকে ঘর্ষণ বল আর এমজি কস থিটা এমজি সাইন থিটা ওজনের যে লম্ব উপাংশ সেটা বিয়োগ করলেই এখানে তুমি টোটাল বল পাবা। তার মানে এখানে এফ ইকুয়াল তুমি এম এ লিখতে পারো, লিখতেই পারো প্রযুক্ত বল এফ মাইনাস, এখানে কি লিখতে পারো, এফ কে, এফ কে জায়গায় মিউ কে ইন্টু আর লিখো। এফ কে জায়গায় আমি বললাম মিউ কে আর, আর এর জায়গায় আমি কি লিখতে পারি, আর ইকুয়াল কি এমজি কস থিটা, এমজি কস থিটা প্লাস এমজি সাইন থিটা, লেখা যাবে? আচ্ছা, যদি যায়, এইখানে আসলো এম এ ত্বরণ, এই বলের মান তো দেওয়া থাকে, এফ মাইনাস এমজি কমন নেওয়া যাবে না, এমজি মিউ কে কস থিটা প্লাস সাইন থিটা, বা ত্বরণ এ ইকুয়াল বলতে পারো এফ বাই এম মাইনাস জি ইন্টু মিউ কে কস থিটা প্লাস সাইন থিটা। সরি, এটা হচ্ছে ত্বরণ, তার যে ত্বরণ হবে সে ত্বরণ নির্ণয়ের সূত্র। এখান থেকে দেখো, এই যে আমি সূত্রটা লিখছি, এখান থেকে তোমাকে তুমি কত কিছু করতে পারবা এই সূত্র থেকে। দেখো তো, এই যে ত্বরণ নির্ণয় করতে পারছো, তোমাকে যদি বলে অভিলম্বিক প্রতিক্রিয়া বলের মান কত হবে, তার মানে অভিলম্বিক প্রতিক্রিয়া বল কি আর, আর ব্যাপারটা কি এমজি কস থিটা, এটা বের করতে পারবা। তোমাকে যদি এবার বলে ঘর্ষণ বল কত হবে, তাহলে ঘর্ষণ বল তুমি যে এই যে এখান থেকে দেখো, ঘর্ষণ বল কি এফ কে না, এফ কে হচ্ছে ঘর্ষণ বল, তার মানে সাম অফ এফ ইকুয়াল এফ মাইনাস এফ কে প্লাস এমজি সাইন থিটা। এখানে প্রযুক্ত বল হচ্ছে এ, মানে প্রযুক্ত বল হচ্ছে এফ, সে যে বলে আগায় যাবে সেটা হচ্ছে এম সাম অফ এফ প্লাস এমজি সাইন থিটা, তো একটা হচ্ছে উলম্ব উপাংশ ওজনের। এখান থেকে তুমি এফ কে এর মান বের করতে পারবা, থিটার মান বের করতে পারবা, মানে মানে মোট কথা হচ্ছে সবকিছুই বের করতে পারবা, এখান থেকে তুমি সবকিছুই বের করতে পারবা। দেখো তো, বোঝা যায় এই কেস 4টা কি বুঝছি আমরা? এই সূত্রটা লিখতে পারলে তুমি এখান থেকে সবকিছুই বের করতে পারবা। তো আগেই বলছি ঘর্ষণের ম্যাথ পারার পূর্ব শর্ত হচ্ছে সূত্র পারা, মানে ফিগার ড্র করা। ফিগার যদি তুমি ড্র করতে পারো তাহলেই সব কমপ্লিট। এখান থেকে তোমাকে যা কিছু যাবে তুমি তাই পারবা। এই এফ যদি বস্তুটা স্থির থাকে, তার মানে কি এই যে এইদিকে যে বল কাজ করতেছে এবং এইদিকে যে বল কাজ করতেছে সেই দুটো সমান। বস্তুটা যদি স্থির থাকে তাহলে এফ ইকুয়াল এম এফ কে প্লাস এম জি সাইন থিটা হবে, যদি বস্তুটা স্থির থাকে। আর যদি বস্তুটা একদিকে গতিশীল একদিকে ত্বরণ থাকে, তাহলে সেই ত্বরণ সেই বল এফ এম এ হবে, যে বল প্রয়োগ করছে এফ মাইনাস এইদিকে দুইটা বল, এই বল থেকে এই দুইটা বল বাদ দিলেই তো, মানে যদি বস্তুটা ত্বরণ হয়, সোজা ভাষায় বুঝো, বস্তুটা যদি এদিকে আগায় যায় তার মানে এই বলটা নিশ্চয়ই বড়। যদি বড় হয় তাহলে এখন কত কি পরিমাণ বলে আগাবে, বড় বল বিয়োগ ছোট বল, ছোট বল তো এদিকে দুইটা, তার মানে এই দুইটা বলের যোগফল করে এই বল থেকে বিয়োগ করলেই তুমি লব্ধি পাবা, লব্ধি বল পাবা। সেই লব্ধি বল ইকুয়াল এম এ লিখছি, এখান থেকেই এফ এর মান নির্ণয় করছি। এই ছিল কেস 4। এবার আসো কেস 5। সবচেয়ে জটিল কেস হচ্ছে কেস 5। জটিল বলতে তোমার একটু জটিল লাগে, কিন্তু এটা জটিল না, এটা আসলে সহজ। দেখো এইবার এই
একটা আনত তল দিছো এখানে কেস করে, তুমি বলটাকে টানছো, মানে বস্তুটাকে টানছো তলের সাথে সমান্তরালে। এবার আর সমান্তরালে টানবা না, এবার তুমি কি করবা, যে বস্তুটা তো এখানে আছে মানে তল, এই তলের উপর একটা বস্তু আছে, তো জেনারেলি বস্তুর এই কোন তলটা থিটা কোণে হেলানো এবং এই দিকে কাজ করতেছে এমজি। আচ্ছা, এই বরাবর হচ্ছে অভিলম্বিক প্রতিক্রিয়া বল আর কাজ করতেছে। আচ্ছা, আর কাজ করতেছে ওইদিকে। এটা যদি তলের সদৃশ একটা সমান্তরাল সারফেস চিন্তা করি, এখন তুমি এবার বলটাকে, এই বস্তুটাকে টানতেছো এই বরাবর এফ, তুমি এবার টানতেছো এই এফ দিয়ে, এবং এই এফ বলতে এটা কিন্তু এখানে, এইখানে যেটা তলের সাথে আলফা কোণ উৎপন্ন করছে, মানে একটা হেলানো তলের উপর বস্তুটা আছে, সেই হেলানো তলের সাথে আবার আলফা কোণ করে তুমি বস্তুটাকে টানতেছো, বুঝছো? তো যদি তাই হয়, ওই কোণটা যদি থেটা হয়, এটা কোণ থেটা হলে আমি বলতে পারি এই কোণটা থেটা, কোনো সমস্যা নাই। ওই কোণটা যদি থেটা হয়, তাহলে এই দিক দিয়ে আমি কি লিখতে পারি, এটা হচ্ছে এমজি কস থেটা, এমজি কস থেটা, আর এই বরাবর এমজি সাইন থেটা। আচ্ছা, এরপরে এই বলের দুইটা উপাংশ আমি লিখতে পারি না, এটা যদি আলফা হয় এই বরাবর লিখতে পারি এফ কস আলফা, আর উলম্ব বরাবর কি লিখতে পারি, এফ সাইন আলফা, এফ কস আলফা এন্ড এফ সাইন আলফা। লিখা যাবে তো? নিশ্চয়ই লিখা যাবে। একদিকে এফ কস আলফা কাজ করবে, আর একদিকে এফ সাইন আলফা কাজ করবে। এবং বস্তুটার ত্বরণ কোন দিকে হবে, এই বরাবর যদি টানো তাহলে বস্তুটার ত্বরণ কোন দিকে হবে, অবভিয়াসলি এইদিকে ত্বরণ হবে। এইদিকে যদি মোশন হয় তাহলে ফ্রিকশন কোন দিকে হবে, এইদিকে, তার মানে এইদিকে কাজ করবে ঘর্ষণ বল এফ কে। এখন ওখান থেকে আমি কি কি লিখতে পারি একটু দেখো তো। এই দুটা বলের এই দুই দিকের রিয়েকশন, এই দুই দিকটা লব্ধি তো জিরো, দ্যাটস ওয়াই বস্তুটা তলের উপর আছে। তার মানে কি, আর প্লাস এফ সাইন আলফা ইকুয়াল এম জি কস থেটা, বা অভিলম্বিক প্রতিক্রিয়া বল আর ইকুয়াল এম জি কস থেটা মাইনাস এফ সাইন আলফা বলা যাবে অভিলম্বিক প্রতিক্রিয়া বল। আচ্ছা, সেকেন্ড কেস দেখো তো, বস্তুটার গতি হচ্ছে এই বরাবর ওই বরাবর, মানে তার গতি সৃষ্টি কোন জন্য, যে বলটা কাজ করতেছে, যেই বলটাতে তার গতি হচ্ছে বা গতির ডিরেকশন যেই বলের দিকে, এফ গতি কোন বলটার কারণে হচ্ছে, এফ কস আলফার কারণে। এফ গতি হচ্ছে এফ কস আলফার কারণে। এইখানে দেখো তো, এখন তার যদি ওইদিকে ত্বরণ হয়, তার মানে একটা লব্ধি বলে তো ত্বরণ হবে, তাহলে আমি লিখতে পারি না সাম অফ এফ ইকুয়াল, এই দিক বরাবর ত্বরণ হচ্ছে, তার মানে তলের উপরে যাচ্ছে, তার মানে এই বড় এই বল বরাবর ত্বরণ হচ্ছে, যে লিখছি এফ গতি ইকুয়াল এফ কজ আলফা, মানে এফ কজ আলফার দিকে ত্বরণ হচ্ছে। তাহলে ত্বরণটা কিরকম হবে, এই বল আমার প্রয়োগকৃত বল, প্রয়োগকৃত বল থেকে এই দুটা বল বিয়োগ করলে আমি লব্ধি বল পাবো। তার মানে সাম অফ এফ ইকুয়াল এফ কস আলফা মাইনাস এফ কে প্লাস এম জি সাইন থেটা। দেখো তো বোঝা যায়, সাম অফ এফ ইকুয়াল এফ কজ আলফা মাইনাস এফ কে প্লাস এম জি সাইন থেটা। কেন বললাম, কারণ এইদিকে যেহেতু ত্বরণ হচ্ছে, তার মানে লব্ধি বল নিশ্চয়ই এদিকে কাজ করতেছে। এদিকে কাজ তখনই করবে যখন এই বলটা বড় হবে এবং এগুলা ছোট হবে, এই দুটার সমষ্টি। তো এইদিকে যেহেতু দুইটা বল কাজ করতেছে, এম জি প্লাস এফ কে, সেই দুটার সমষ্টি এটা অপেক্ষা ছোট হবে, তার মানে এফ কস থেটা থেকে এই দুটা বল বিয়োগ করলেই তো আমি একটা লব্ধি বল পাবো। দেখো বুঝলা কিনা, ওই লাইনটা বুঝলা কিনা আগে দেখো, বোঝা যায় না? তো এইখানে কি আমি লিখতে পারি না এম এ, সাম অফ এফ কে, এফ ইকুয়াল এম এ লিখতে পারি না, এফ কস আলফা মাইনাস এফ কে জায়গায় মিউ কে ইনটু আর লেখা যায়,
আর এর ভ্যালুটা আবার এখানে বসাইতে হবে। তো এফ কে যখন বের করবা, এখানে যখন এফ কে বসাবা, তখন তুমি আগে আর এর মানটা আলাদা ভাবে বের করে নিবা। সূত্র লিখলে অনেক বড় হবে, আমি আর লিখলাম না। আর এর জায়গায় তুমি লিখতে পারো এফ কে ইকুয়াল মিউ কে ইন্টু আর, এফ কস আলফা মাইনাস এফ কে ইকুয়াল কত, এফ কে ইকুয়াল মিউ কে ইন্টু আর, মিউ কে ইন্টু আর প্লাস এমজি সাইন থেটা। এখানে আবার তুমি চাইলে আর এর মান বসাইতে পারো। এই সূত্র থেকেও তুমি বলের মান নির্ণয় করতে পারো এবং একই সাথে তার লব্ধি যে ত্বরণ, যে ত্বরণের সামনের দিকে অগ্রসর হচ্ছে, সেটা নির্ণয় করতে পারো। দেখো তো বুঝতে পারছো কিনা, কেস 5 ক্লিয়ার কিনা। দেখো বোঝা যায়। 5টা কেস নিয়ে কথা বলছি ঘর্ষণের, এর বাইরে কোনো কেস নাই, এর বাইরে কোনো কেস নাই। হ্যাঁ, একটা কেস হতে পারে যে বস্তুটা এখানে স্থির আছে, এই তলের উপর এখানে বস্তুটা স্থির আছে। যদি স্থির থাকে তাহলে এই ত্বরণটা নাই, যদি স্থির থাকে তার মানে এই যে বল টানছো এবং এইটা, এই দুটা কি সমান, দ্যাটস ওয়াই স্থির আছে। এগুলা ছিল ঘর্ষণ নিয়ে কথাবার্তা। আশা করি ঘর্ষণের ফুল কনসেপ্ট ক্লিয়ার। ঘর্ষণের এর বাইরে ঘর্ষণের আর কোনো কনসেপ্ট বা আর কোনো কিছু পড়ার মতো নাই। আর ঘর্ষণের ওই যে প্রথমে যে সূত্রগুলো লিখে দিছিলাম, দুইটা সূত্র আবারও লিখে দিচ্ছি। এফ এস স্থিতি ঘর্ষণ বল ইকুয়াল মিউ এস ইন্টু আর, আর এফ কে ইকুয়াল গতি ঘর্ষণ বল, এফ কে ইকুয়াল গতি ঘর্ষণ গুণাঙ্ক মিউ কে ইন্টু আর। এই দুইটা আমাদের যা লাগবে, এগুলো ছোট বাচ্চার সূত্র, এটা পারাই যায়। ঠিক আছে, এফ এস এন্ড এফ কে, এই সূত্রগুলো লাগবে। আর একটা বস্তু কখন গতিশীল হবে, যখন এফ এস এর থেকে এফ বড় হবে, মানে তুমি যে প্রযুক্ত বল দিবা সেই বল স্থিতি ঘর্ষণ বলের থেকে বড় হবে। যদি ছোট হয় তাহলে বস্তুটা স্থির থাকবে, এবং যদি সমান হয় তাহলে গতিশীল হওয়ার উপক্রম হবে। তো এই ছিল টোটালটা ঘর্ষণের, ঘর্ষণ রিলেটেড কথাবার্তা, কনসেপচুয়াল ভিডিও। ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আমরা এই 5টা কেসের যত ধরনের ম্যাথ হওয়া সম্ভব, একাডেমিক থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং পর্যন্ত সবগুলো ইনশাআল্লাহ পড়বো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।